পরিমাণ বিদেশি মদ, ভয়ঙ্কর মাদক আইস ও এলএসডি সহ আটক হয়েছেন না আলোচিত নায়িকা পরিমণি। বনানীর নিজ বাসা থেকে আটক করে র্যাব। জানানো হয়, বিদেশি মদ, ভয়ঙ্কর মাদক আইস ও এলএসডি সহ আটক হয়েছেন পরিমণি। ঢাকাই সিনেমার আলোচিত ও সমালোচিত নায়িকা পরিমণি আবেদন করেন বাদীপক্ষের এক আইনজীবী। সে সময় মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই ঢাকা জেলার পরিদর্শক ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। সিনেমার আলোচিত নায়িকা পরিমণির বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। গত ২৬ জানুয়ারি রবিবার ঢাকা মহানগরের এক আদালত এই পরোয়ানা জারি করে। ওখানে গ্লাস মেরে অন্যদের সিন ক্রিয়েট করেছিল, এই বিষয় নিয়ে মামলাটা প্রায় ২.৫ বছরের বেশি পার হয়ে গিয়েছে। আমাদের তদন্ত রিপোর্ট পেতে অনেক সময় লেগেছে। এই বিষয়ে আদালত বিভিন্ন সময় সতর্কতা করেছে। তার পরবর্তীতে এটা সিআইডি থেকে পিবিআইতে গিয়েছিল, সেখানে রিপোর্ট পিবিআই থেকে আসছে। পরবর্তীকালীন সরকার এখন পর্যন্ত তাদের জায়গা থেকে যে দায়িত্বশীল আচরণ করে এসেছে এবং করছে, স্টিল প্রত্যেকটি জাতীয় সিদ্ধান্তের ক্ষেত্রে বাংলাদেশের সকল এগুলো দিয়ে এখন এই প্রোপাগান্ডা ছড়াচ্ছে, চক্রান্ত করছে। তো আমাদের আসলে যেমন অন্তর্বর্তীকালীন সরকার তার জায়গা থেকে সচেতন থাকবে, রাজনৈতিক দলগুলোরও তাদের জায়গা থেকে সচেতন থাকা প্রয়োজন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের রিয়াদ ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন কি বিষয় নিয়ে কথা বলবো। বর্তমানে চলমান দেশের যে রাজনীতির পরিস্থিতি চলতেছে তারই ধারাবাহিকতা আমরা চেষ্টা করি সবসময় আলোচিত সমালোচিত সব খবর সবার আগে আপনাদের মাঝে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। তারই ধারাবাহিকতা আজকের ভিডিও। ইতিমধ্যে আপনারা সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখেছেন, যে অংশ বিশেষগুলো দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই আমি আর বিষয়টা নিয়ে বিস্তারিত বলবো না, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তাই সংক্ষেপে করার ক্ষেত্রে আমি মূল আলোচনা নিয়ে যাচ্ছি। তার আগে আপনাকে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখনো নতুন আছেন, প্লিজ দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। চলুন আমরা একটা ভিডিও ফুটেজের মাধ্যমে ধারাবাহিকভাবে একটু বিস্তারিত দেখে আসবো। পরিমাণ বিদেশি মদ, ভয়ঙ্কর মাদক আইস ও এলএসডি সহ আটক হয়েছেন না আলোচিত নায়িকা পরিমণি। বুধবার বিকেলে তাকে বনানীর নিজ বাসা থেকে আটক করে র্যাব। জানানো হয়, বিদেশি মদ, ভয়ঙ্কর মাদক আইস ও এলএসডি সহ আটক হয়েছেন পরিমণি। ঢাকাই সিনেমার আলোচিত ও সমালোচিত নায়িকা পরিমণি। সিনেমায় যত না আলোচিত তার থেকে বেশি সমালোচিত ব্যক্তি জীবন নিয়ে একের পর এক প্রেম ও বিয়ে যেন কোনোভাবেই থামছে না। এরই মধ্যে ব্যবসায়ী হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে এই চিত্রনায়িকার বিরুদ্ধে। তবে আবারও কারাগারে যেতে হবে তাকে। লিমা সায়ন্তীর রিপোর্টে বিস্তারিত। পরিমণি ও তার কস্টিউম ডিজাইনার জিমের বিরুদ্ধে বোট ক্লাব সভাপতি ও ব্যবসায়ী নাসিরউদ্দিন মাহমুদকে মারধর ও ভয় ভীতি দেখানোর অভিযোগে মামলা হয় ২০২১ সালে। এ মামলার অন্য দুই আসামি হলেন পরিমণির সহযোগী ফাতেমাতুজ জান্নাত বনি ও জুনায়েদ বগদাদি জিম। গত এপ্রিলে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটিতে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেন বাদীপক্ষের এক আইনজীবী। সে সময় মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই ঢাকা জেলার পরিদর্শক ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেছিলেন। প্রতিবেদনে আসামি পরিমণি ও তার কস্টিউম ডিজাইনার জিমের বিরুদ্ধে বাদীকে মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়। তবে আরেক আসামি ফাতেমাতুজ জান্নাত বনির বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি বলা হয়েছিল। মামলায় নাসিরউদ্দিনের অভিযোগ ছিল, পরিমণি ও তার সহযোগীরা অ্যালকোহল সেবনে অভ্যস্ত। তারা সুযোগ বুঝে বিভিন্ন নামি দামি ক্লাবে ঢুকে অ্যালকোহল পান করেন এবং পার্সেল নিয়ে মূল্য পরিশোধ করেন না বলে উল্লেখ ছিল সেই মামলায়। তাছাড়াও পরিমণি তার পরিচিত পুলিশ কর্মকর্তাদের দিয়ে মিথ্যা মামলা করিয়ে হয়রানির ভয় দেখান বলেও অভিযোগ ছিল। কাঠ ও পিভিসি ম্যাটেরিয়ালের সংমিশ্রণে তৈরি আধুনিক আরএফএল উডিডো, কাঠের চেয়েও কঠোর। ২০২১ সালের ৯ জুন রাত ১২টার পর আসামিরা সাভারের বোট ক্লাবে এমনই একটি ঘটনা ঘটান বলে অভিযোগ বাদীর। এদিকে সেদিনের ঘটনার বর্ণনায় বাদী নাসিরউদ্দিন মাহমুদ ও তার সহযোগী শাহ শহীদুল আলম রাত ১টা ১৫ যখন ক্লাব ত্যাগ করছিলেন তখন পরিমণি উদ্দেশ্যমূলকভাবে নাসিরকে ডাক দিয়েছিলেন বলেও অভিযোগ আছে। এ
ঘটনা ধামাচাপা দেওয়ার জন্যই সাভার থানায় বাদী হয়ে নাসির উদ্দিন সহ দুজনের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টা ও হত্যা চেষ্টার অভিযোগ এনে মামলা করেন পরিমণি, যা সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেন নাসির উদ্দিন। এছাড়াও 2021 সালের 4 আগস্ট রাতে বনানীতে পরিমণির বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র্যাব। পরদিন তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়। র্যাবের মুখপাত্র সে সময় পরিমণির ফ্ল্যাটকে মিনি বার বলে উল্লেখ করেছিলেন। সেখানে তিনি নিয়মিত মদ্যপান সহ করতেন নানা ঘরোয়া পার্টির আয়োজন। এই মামলায়ও অনেক জল ঘোলা হয়েছিল। মামলায় গ্রেপ্তারের পর নেওয়া হয় 3 দফা রিমান্ডে। বিষয়টি নিয়ে তুমুল আলোচনার মধ্যে হাইকোর্টও আলোচনায় তুলে 31 আগস্ট গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান পরি। ব্যক্তিগত জীবনেও একাধিক প্রেম ও বিয়ে নিয়ে বরাবরই আলোচনার তুঙ্গে থাকেন এই চিত্রনায়িকা। এদিকে গতরাতে পরিমণি তার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন, যা নিয়েও শুরু হয় আলোচনা সমালোচনা। এতে তিনি লিখেছেন, এত চুপ করে থাকা যায় নাকি, পরাধীন মনে হচ্ছে, শিল্পীদের এত বাধা কেন আসবে, অনিরাপদ অনুভব করছি, এমন স্বাধীন দেশে নিরাপদ নই কেন আমরা, সহ আরো কিছু প্রশ্ন। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ। ঢাকায় সিনেমার আলোচিত নায়িকা পরিমণির বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। গত 26 জানুয়ারি রবিবার ঢাকা মহানগরের এক আদালত এই পরোয়ানা জারি করেন। এটি পরিমণির বিরুদ্ধে একটি দীর্ঘ আইনি প্রক্রিয়ার আরেকটি গুরুত্বপূর্ণ মোড়। 2021 সালের জুলাই মাসে বোট ক্লাবের সভাপতি নাসির উদ্দিন মাহমুদ, পরিমণি, তার কস্টিউম ডিজাইনার জুনায়েদ বুগদাদি ও তার সহযোগী ফাতেমাতুজ জান্নাত বনির বিরুদ্ধে অভিযোগ আনে। নাসির উদ্দিন তার মামলায় উল্লেখ করেন যে পরিমণি ও তার সহযোগীরা অ্যালকোহল সেবনে অভ্যস্ত এবং তারা বিভিন্ন নামী ক্লাবে ঢুকে অ্যালকোহল পান করে এবং পার্সেল নিয়ে মূল্য পরিশোধ না করে চলে আসেন। এই অভিযোগের মধ্যে দিয়েই পরিমণির বিরুদ্ধে ধীরে ধীরে গুরুতর অভিযোগের পাহাড় গড়ে ওঠে, যার মধ্যে মারধর, হুমকি এবং হত্যা চেষ্টার অভিযোগও ছিল। মামলার তদন্ত প্রতিবেদন অনুযায়ী এই ঘটনার সত্যতা পাওয়া গেছে। পিবিআই ঢাকা জেলার পরিদর্শক মোহাম্মদ মনির হোসেন আদালতে জানান, পরিমণি এবং তার কস্টিউম ডিজাইনার জুনায়েদ বুগদাদি জিমির বিরুদ্ধে মারধর এবং ভয়ভীতি দেখানোর অভিযোগের প্রমাণ পাওয়া গেছে। তবে অন্য আসামি ফাতেমাতুজ জান্নাত বনির বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। এই মামলার ঘটনায় পরিমণি এবং তার সহযোগীরা নাসির উদ্দিনকে মারধর এবং হত্যার হুমকি দেন এবং বোট ক্লাবের ভাঙচুরও ঘটান। পরবর্তীতে পরিমণি সাভার থানায় নাসির উদ্দিন এবং তার সহযোগীদের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টা ও হত্যা চেষ্টার অভিযোগ তুলে মামলা করেন। তবে এই মামলার পর তদন্তের ফলাফলে দেখা যায় যে পরিমণির বিরুদ্ধেই গুরুতর অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এর প্রেক্ষিতে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার ফলে পরিমণির বিরুদ্ধে আইনি পদক্ষেপ আরও দৃঢ় হচ্ছে। যদিও পরিমণি বিভিন্ন সময়ে তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো অস্বীকার করেছেন এবং দাবি করেছেন যে তাকে হেনস্থা করার জন্যই এসব অভিযোগ করা হয়েছে। এই পরিস্থিতিতে পরিমণির আইনজীবী এবং তার পক্ষে দাঁড়িয়ে থাকা ব্যক্তিরা চেষ্টা করছেন মামলাটি অন্যদিকে মোড় ঘুরিয়ে দিতে। তবে আইনি লড়াইয়ের মধ্যে দিয়েই এই মামলার ফলাফল কি হবে তা সময় বলে দেবে। এতক্ষণ সাথে ছিলাম মেহেদি হাসান, ফেস দ্য পিপলের সাথে থাকা। ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা হত্যা চেষ্টা মামলায় চিত্রনায়িকা পরিমণির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। রোববার 26 জানুয়ারি ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তার সময় আবেদন নামঞ্জুর করে এ পরোয়ানা জারি করেন। এ তথ্য নিশ্চিত করেছেন পরিমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভি। গত এপ্রিলে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এম সাইফুল ইসলামের আদালতে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেন বাদীপক্ষের আইনজীবী আবুল কালাম মোহাম্মদ সোহেল। বোট ক্লাবের সভাপতি ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ বাদী হয়ে 2021 সালের 6 জুলাই ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজীব হাসানের আদালতে পরিমণি সহ 3 জনের বিরুদ্ধে এ মামলা করেন। মামলায় নাসির উদ্দিন উল্লেখ করেন, পরিমণি ও তার সহযোগীরা অ্যালকোহল সেবনে অভ্যস্ত। তারা সুযোগ বুঝে বিভিন্ন নামি দামি ক্লাবে ঢুকে অ্যালকোহল পান করেন এবং পার্সেল নিয়ে মূল্য পরিশোধ করেন না। মামলায় আরো উল্লেখ করা হয়, পরিমণি ও তার সহযোগীরা তাকে মারধর ও হত্যার হুমকি দিয়েছেন ও বোট ক্লাব ভাঙচুর করেছেন। এ ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য পরিমণি সাভার থানায় বাদী নাসির উদ্দিন সহ দুজনের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টা ও হত্যা চেষ্টার অভিযোগ তুলে মামলা করেন। সাবরিনা জলিল, সবার কথা।
আমরা 2022 সালের মাঝামাঝি যে মামলাটা করেছি, নাসিরউদ্দিন সাহেবকে পরিমণি হত্যাচেষ্টার উদ্দেশ্যেই ওখানে গ্লাস মেরে অন্যদের সিন ক্রিয়েট করেছিল এই বিষয় নিয়ে মামলাটা প্রায় 2.5 বছরের বেশি পার হয়ে গিয়েছে। আমাদের তদন্ত রিপোর্ট পেতে অনেক সময় লেগেছে। এই বিষয়ে আদালত বিভিন্ন সময় সতর্কতা করেছে। তার পরবর্তীতে এটা সিআইডি থেকে পিবিআইতে গিয়েছিল, সেখানে রিপোর্ট পিবিআই থেকে আসার পরে মামলাটা চার্জের জন্য যখন আসলো প্রথম ডাইটে আমাদের যে আসামি পক্ষ 3 জন ছিল আসামি আমাদের, শামসুন নাহার স্মৃতি ওরফে পরিমণি, ফাতিমাতুল জান্নাত বনি, আর একজন ছিল জুনায়েদ বগদাদি জিমি। এর মধ্যে 2 নং যিনি আসামি ফাতিমাতুল জান্নাত বনি, ওনাকে তদন্ত রিপোর্ট থেকে বলেছে যে ওনার সংশ্লিষ্টতা ওনার সাক্ষ্য প্রমাণে পায়নি। হ্যাঁ, ওনাকে অব্যাহতির সুপারিশ করেছে, রিকমেন্ড করেছে ওনাকে অব্যাহতির জন্য বনিকে। আর যে পরিমণি যিনি বললেন পরিমণি 1 নং আর 3 নং হচ্ছে জিমি, এই 2 জনকে অপরাধ প্রাথমিকভাবে সত্যতা পেয়েছে, সাক্ষ্য প্রমাণ পেয়েছে, সেরকম রিপোর্ট দিয়েছিল। রিপোর্ট আসার পরে যখন চার্জে আসলো, প্রথম দায়িত্বে উনি সময় নিয়েছে, দ্বিতীয় দায়িত্বে উনি নিজে এসছে, বাট বলছে যে ওনার আইনজীবী ব্যস্ত, অন্য কোর্টে আছে বা অন্য কোথাও আছে, আজকে হিয়ারিং করতে পারছে না, সে মনে সময় নিয়েছিল। আজকেও উনি আসেনি, প্লাস ওনার আইনজীবীও আসেনি যিনি হিয়ারিং করার কথা। অন্য একজন জুনিয়র আইনজীবী এসে বললো যে পরিমণি ঠান্ডাজনিত অসুস্থতায় আছেন, আর ওনার আইনজীবী হাইকোর্টে অন্য মামলার কাজে ব্যস্ত আছে, আজকে শুনানি করতে পারবে না। তখন বিজ্ঞ আদালত ওনার সময় আবেদন দুটোই নামঞ্জুর করেছে। পরিমণির বিরুদ্ধে সময় আবেদন নামঞ্জুর করে ওয়ারেন্ট ইস্যু করেছে, আর চার্জের জন্য সময় দিয়েছে সেটাও নামঞ্জুর করে ওনার চার্জ ফ্রেম করেছে বিজ্ঞ আদালত। করার মধ্য দিয়ে কি তার বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরু হলো? জি, এতে করে আপনারা আপনাদের যে ব্যবসায়ী নাসিরউদ্দিনের পক্ষে ন্যায় বিচার পাবেন বলে আশা করছেন কিনা একটু বলেন। জি, চার্জ ফ্রেমের মধ্য দিয়ে সাধারণত বিচার কার্য শুরু হয়। আমাদের যেই ফৌজদারি কার্যবিধি, সেখানে চার্জ ফ্রেমের মধ্য দিয়ে বিচার কার্য শুরু হয়। তো আমরা আশা করছি, আমরা যতটুকু এসেছি, আমরা যথেষ্ট আশাবাদী বিজ্ঞ আদালত ন্যায় বিচারের পথেই আছে, আমরা শেষ পর্যন্ত ন্যায় বিচার পাবো আশা করছি। এই মামলার পরবর্তী আনুষ্ঠানিক বিচার যেহেতু শুরু হয়ে গেল, সাক্ষ্য গ্রহণের জন্য কত তারিখ ধার্য করেছে? সাক্ষ্য গ্রহণ তারিখটা আমরা তখনও পাইনি, ওপেন কোর্টে বিজ্ঞ আদালত বলেনি, পরে দিয়েছে। আমি এখনো দেখিনি, এটা দেখে আমরা জানতে। একটু বলে দেন। হ্যাঁ, 20 মার্চ ধার্য করেছে আমি শুনেছি, এটাই ধরে নিতে পারি। এখন লিখিত কি পাই সেটা লোক আমরা কনফার্ম হয়ে নিব আর কি পরে। জি জি, পরবর্তী ধার্য তারিখ 20 মার্চই ধার্য করেছে সাক্ষী গ্রহণের জন্য। এই মামলা আসলে হ্যাভিওয়েট একজন হচ্ছে কি আসামি বিরুদ্ধে আপনারা লড়ছে, এবং যে কারণে আপনি বলছিলেন যে দীর্ঘায়িত হচ্ছে, সময় বিলম্বিত হলেও কি মনে করছেন? আমরা আইনের দৃষ্টিতে আসলে কেউ হেভিওয়েট বা ছোট এভাবে আইনের দৃষ্টি দেখার সুযোগ নেই, কিন্তু এর বাইরে যে বিভিন্ন সংস্থা, বিভিন্ন মানুষ একে প্রভাবিত করার চেষ্টা করেছে, যেহেতু তদন্তে ওনারা প্রভাবিত করার চেষ্টা করেও পারেনি, আর আদালতে এইগুলো পারার কোনো সুযোগ নেই। ন্যায় বিচারের স্বার্থে আদালতের যে ধারা, সেই ধারা অনুযায়ী আদালত চলবে, আমরা আশাবাদী। মামলাটি বিচারিক কার্যক্রম শুরু হয়ে গেল, যদি দোষী সাব্যস্ত হয় সেক্ষেত্রে চিত্রনায়িকা পরিমণি কতদিনের সাজা হতে পারে? এখানে যে ধারা দুটো আসছে, দুটো ধারা হচ্ছে 323 আর 506, তো দুটো ধারায় ওনার সব মিলে 3 বছর সাজা হওয়ার আশা করছি আমরা, সম্ভাবনা আছে। আদালত চাইলে কিছু কম দিতে পারে, আমরা সর্বোচ্চটাই চাইবো 3 বছর যেন হয়। একটু যদি গোছায় বলেন কথাগুলো, যে আমরা যদি আদালতে সাক্ষ্য প্রমাণ দ্বারা মামলাটি প্রমাণ করতে পারি, সেক্ষেত্রে চিত্রনায়িকা পরিমণির হচ্ছে দিয়ে সর্বোচ্চ 3 বছরের সাজা হতে পারে, আবার সর্বনিম্ন 1 বছর, এইভাবে একটু যদি বলেন। আচ্ছা, যে দুটো ধারা তদন্ত প্রতিবেদনে প্রমাণিত হয়ে আসছে, সেখানে ওনার যদি আমরা সেগুলো সাক্ষী প্রমাণ দিয়ে বিজ্ঞ আদালতে প্রমাণ করতে পারি, সেক্ষেত্রে ওনার সর্বোচ্চ 3 বছরের সাজা হতে পারে। আর সেক্ষেত্রে যদি আদালত ডিসকাশন, অন্তর্বর্তীকালীন সরকার এখন পর্যন্ত তাদের জায়গা থেকে যে দায়িত্বশীল আচরণ করে এসেছে এবং করছে স্টিল, প্রত্যেকটি জাতীয় সিদ্ধান্তের ক্ষেত্রে বাংলাদেশের সকল রাজনৈতিক দল, স্পেশালি সবসময় আমরা দেখি বিএনপি, জামায়াত থেকে শুরু করে অন্যান্য দলগুলোর সাথে তাদের মতামত নেওয়া, কথা বলা, এবং বিভিন্ন ক্ষেত্রে আমরা এমনটিও দেখেছি যে স্টুডেন্টরা তাদের জায়গা থেকে দাবি করেছে, কিন্তু রাজনৈতিক দলগুলো যদি তাদের জায়গা থেকে তাদের যে ঐক্য সেটি প্রকাশ না করে, সেই জায়গা থেকে অন্তর্বর্তীকালীন সরকার সরে গিয়েছে। অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার বা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস এ পর্যন্ত বাংলাদেশের স্বার্থকে সামনে রেখে সবসময় জাতীয় ঐক্যের চিন্তা করেছে, এবং আমরা মনে করি যে তিনি সেটি ধারণ করেন পুরো বাংলাদেশের মানুষের কাছে, তার সে গ্রহণযোগ্যতা আছে বলেই 5ই আগস্টে পুরো বাংলাদেশের মানুষের এই বিজয়ের পরে আমাদের মাথায় সবার প্রথমে সেই নামটি এসেছিল, এবং এখন পর্যন্ত তিনি তার এই
যে জায়গাটি ধরে রাখতে পেরেছেন। আমরা কখনোই মনে করি না যে অন্য কোনো রকমের আলাদা ফরম্যাটে সরকার প্রয়োজন রয়েছে নিরপেক্ষ নির্বাচনের জন্য, যেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস ওই প্রধান দায়িত্বের জায়গাটিতে রয়েছেন। এবং আমরা মনে করি তার হাত ধরেই বাংলাদেশে নতুন করে গণতন্ত্রের যে দ্বার উন্মোচন হওয়া প্রয়োজন, যেটি উন্মোচিত হতে পারে একটি স্বচ্ছ নির্বাচনের ভিত্তিতে, সেই স্বচ্ছ নির্বাচন আমরা তার হাত ধরেই এই বাংলাদেশে দেখতে পাবো। হ্যাঁ, দেখুন, সবচেয়ে বড় কথা হচ্ছে ১/১১ কোনো স্বয়ংক্রিয় ঘটনা নয়। বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে একটা গোষ্ঠী সুযোগ নিয়ে এটা ঘটাতে একসময় বাধ্য করে, একসময় প্ররোচিত করে। আমরা আমাদের জায়গা থেকে মনে করি খুব স্বাভাবিকভাবেই রাজনীতির মাঠে পক্ষে বিপক্ষে কথা থাকবে যে কোনো বিষয়ে, এটাই সৌন্দর্য। একটু আগে যেমন তিনি বললেন যে এই যে কোনো বিষয়ের পক্ষে বিপক্ষে মতামত, এটাই ডেমোক্রেসির চর্চা। আমরা মনে করি খুব স্বাভাবিকভাবেই অন্তর্বর্তীকালীন সরকার কিংবা আমাদের বর্তমানে রাজনীতিতে যে ব্যক্তিরা রয়েছেন, গুরুত্বপূর্ণ ব্যক্তিরা, তাদের মতের মধ্যে দ্বিমত থাকবে, বৈচিত্র্য থাকবে, আবার যৌক্তিক বিষয়ে তারা ঐক্যবদ্ধ হবেন, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। কিন্তু আমরা যে জিনিসটা আমাদের জায়গা থেকে মনে করি যে আমরা যেন আমাদের এই বিভিন্ন কথা মতামত কিংবা পদক্ষেপের মাধ্যমে নতুন করে আবার ওই ফ্যাসিস্ট কিংবা তাদের কোনো দোসরকে সুযোগ না দিই। তারা তো চাইবে আমাদের ঐক্যের ফাটল ঘটাতে। এই ফাটলের সুযোগে যখন আমরা নিজেদের সাথে নিজেরা বিভাজনে লিপ্ত হব, তারা এই সুযোগটা নিয়ে তাদের স্বার্থ হাসিল করবে। তো আমরা আমাদের জায়গা থেকে মনে করি এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই জাতীয় ঐক্য। জাতীয় ঐক্যর জন্য সবার আগে যে কোনো গোষ্ঠী, দল, ব্যক্তি এসবের স্বার্থের আগে বাংলাদেশের স্বার্থ চিন্তা করতে হবে। এবং আমরা যদি সেটা এখন চিন্তা করতে পারি, তাহলেই যে বাংলাদেশে আমরা প্রত্যাশা করি এই অভ্যুত্থানের যে স্পিরিট, সেটা সফল হওয়া সম্ভব। আর যদি সেটা না পারি, তাহলে খুব স্বাভাবিকভাবে শুধু দেশে না, এই চক্রান্ত কিন্তু এখন দেশের বাইরে থেকে হচ্ছে। এবং এই খুনি হাসিনা তিনি কিন্তু দেশের বাইরে থেকে এই বাংলাদেশের মানুষের যে লক্ষ কোটি টাকা চুরি করে নিয়ে গিয়েছেন, সেগুলো দিয়ে এখন এই প্রোপাগান্ডা ছড়াচ্ছে, চক্রান্ত করছে। তো আমাদের আসলে যেমন অন্তর্বর্তীকালীন সরকার তার জায়গা থেকে সচেতন থাকবে, রাজনৈতিক দলগুলোরও তাদের জায়গা থেকে সচেতন থাকা প্রয়োজন যে আমাদের ভিতরের কোনো চিন্তা কিংবা মতপার্থক্যের সুযোগ বাইরের কেউ নিচ্ছে কিনা। আমরা মনে করি যদি আমরা সবার আগে দেশের স্বার্থ চিন্তা করতে পারি, তাহলে যে স্পিরিট নিয়ে অভ্যুত্থান হয়েছে সেই স্পিরিটে সফল হওয়া সম্ভব। অবশ্যই বিষয়টি আপনার মতামত কমেন্টে জানাবেন। কারা পরবর্তীতে অর্থাৎ ডক্টর ইউনূস যে রাষ্ট্র চালাচ্ছেন সেটাকে আপনারা কতটুকু সমর্থন করেন, এটা নিয়ে আপনারা মতামত জানাতে পারেন কমেন্ট সেকশনে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।